আমি ভীষণ স্বার্থপর আম্মা, আমি ভীষণ স্বার্থপর। আমি আমার ব্যথা নিয়ে এতটাই ব্যথিত ছিলাম, আমি আমার আম্মার কষ্টটাকে দূর করার ফুরসত পেলাম না। ইয়া আল্লাহ। ইনশিরা ভীষণ আশ্চর্য হয়, ঠোঁট কাঁপছে, গলা ধরে আসছে তার। সামিন হু হু করে কেঁদে ওঠে। আম্মা, তুমি মোটেও ব্যর্থ নাও। আমি আমার আম্মাকে নিয়ে তখনও গর্ব করেছি, এখনো করি। একটু অভিমান হয়েছিল আম্মা, তুমি ধরে নিলে আমি তোমাকে ভালোবাসি না, মুখ ফিরিয়ে নিয়েছি। ইনশিরার দু চোখ বেয়ে দরদর করে পানি ঝরছে, দু হাতে পাপার গলা আগলে ধরে ভীষণ কাঁদছে। কাঁদছে সামিন। আলো দূরে দাঁড়িয়ে দেখছে বাপ বেটিকে, সে কাছে আসে না, তীব্র অপরাধ বোধে ভুগছে। দূরে দাঁড়িয়ে দেখছে মেয়েকে। সামিন বলতে থাকে, ভুল তুমি করেছো। সেই ভুল আর যাই হোক, আমার প্রতি আমার আম্মার ভালোবাসা শেষ করার সামর্থ্য রাখে না। একটু থেমে বলে, তুই কিভাবে আমাকে কথাটা শোনালি আম্মা লিভিং রুমে? আমার কলেজের যা ছিঁড়ে যাচ্ছে। হায় হায়, আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আমার আম্মা আমাকে ভুল বুঝেছে, আমি নাকি তাকে ভালোবাসি না, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এটুকু বলেই সামিন বলে, ভীষণ লজ্জা লাগছিল আম্মা, যখনই তোমার সাথে দেখা হয়েছিল ভীষণ লজ্জা লাগছিল। আমি ভেবেছিলাম আমার মেয়ে তো আমাকে একজন অপরাধী ভাবে। আর সামিনকে কিছু বলতে না দিয়ে ইনশিরা হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, আমি তোমার আর মাম্মার সম্পর্ককে ভীষণ শ্রদ্ধা করি পাপা, ভীষণ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। আর বাড়াবাড়ি মাম্মাকে, যে সবসময় কাকের মতো কাকা করে আমার সাথে, আমাকে একটুও বোঝে না, তাকেও ভীষণ ভালোবাসি। আলো মেঝেতে বসে কাঁদছে, লজ্জা, ভীষণ লজ্জা হচ্ছে তার। ইনশিরা মাথা তুলে দেখলো মাকে। পাপাকে ছেড়ে সে মাম্মার হাত ধরে টানছে, টানতে টানতে বলছে, এই ওঠো, এটা আবার কেমন বাড়াবাড়ি, ওঠো তুমি। মাকে টেনে নিয়ে পাপার পাশে বসে ইনশিরা একসাথে দুজনকে আগলে ধরে অযথাই হাউমাউ করে কাঁদতে থাকে, কিছু বলে না। আলো বাচ্চাদের মতো কেঁদে বলে, আমার মা, আমি তোমাকে বুঝতে অপারগ। আমি সত্যিই খুব খারাপ মা আমার আম্মা। ইনশিরা মায়ের বুকে মাথা গুজে কাঁদছে, বাঁধ ভাঙা কান্না। এখানে তিনজন ব্যক্তি কেউ কাউকে কান্না থামাতে বলছে না। সামিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমরা দুজনেই তোমার কাছে অনেক অনেক সরি, অনেক অনেক সরি, অনেক অনেক। তুমি আমাদের স্বস্তি আম্মা, তুমি সত্যিই আমাদের স্বস্তি। নাক টানে ইনশিরা মায়ের বুকে মাথা রেখে সামিনের হাত শক্ত করে একটু যখন সহজ হলো অভিমানের পাহাড় ভাঙতে বলল, হয়েছে, জুতো মেরে আর গরুদান করতে হবে না। একটা লোক যার সাথে তখনও বিয়ে হয়নি আমার, সে তোমাদের কাছে আমার থেকেও বেশি প্রিয়। তার সামনে আমাকে বকাঝকা করে এখন লুকিয়ে আমাকে আদর দেখাতে এসেছো? সামিন মেয়ের কথায় ম্লান হাসে। স্ত্রীর থেকে মেয়েকে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে তার ফোনটা তুলে মুইনকে কল করে। এত রাতে সামিনের কল পেয়ে মুইন ভীষণ রকমের অবাক, ভেবেছে কোনো বিপদ আপদ হলো কিনা। অস্ফুটে বলল, বাবা। মুইনকে কিছু বলতে না দিয়ে সামিন ধরা গলায় বলল, আমার মেয়ে আমার কাছে স্বস্তি মুইন, সে কখনোই ব্যর্থ নয়, কখনোই না। আমাকে যদি সৃষ্টিকর্তা বারবার সুযোগ দিতেন, আমি সবসময় আমার এই মেয়েকে, এই স্বভাবের মেয়েকেই চাইব। আমার মেয়ে কখনোই অযোগ্য নয়, শুনেছো তুমি মুইন? মুইন ভীষণ রকমের অবাক, অস্ফুটে বলল, জি বাবা, কিন্তু এসব কথা। সামিন পুনর্বার বলে, এবং আমার মেয়ে আমাকে ভীষণ বুঝে মুইন, ও ওর মামা পাপ্পাকে ভীষণ বুঝে, শুনেছো তুমি? বাবা, কিছু হয়েছে, আপনি ধীরে কথা বলুন। সামিন বলে, রাখছি, ভালো থেকো। কল কাটে। মুইন বোকার মতো ফোনের দিকে তাকিয়ে আছে। ফোন কেটে ইনশিরাকে আগলে ধরল সামিন। বাপ বেটিতে পালা করে কাঁদছে। আলো ওদের আর বিরক্ত করবে না, তাই উঠে দাঁড়ায়। সামিন আর ইনশিরা একই সাথে আলোর হাত টেনে ধরে। ইনশিরা বলে, যেও না মাম্মা, তুমি পাশে বসে থাকো। আলো হু হু করে কাঁদছে। ইনশিরা দুজনকে ধরে রেখে বারবার বলছে, 6টা বছর মাম্মা পাপা, 6টা বছর আমি খুব কষ্ট পেয়েছি জানো। নিজেকে এই শতাব্দীর চূড়ান্ত নির্বোধ মেয়ে, নিজেকে এই শতাব্দীর চূড়ান্ত নির্বোধ মেয়ে হিসেবে দেখে খুব কষ্ট পেয়েছি। আর কি করলাম আমি? এই সময়টিতে যে দুজনকে আমার সব থেকে বেশি প্রয়োজন, তাদেরও নিজের কথার আঘাতে জর্জরিত করে আগেই ভেঙেছি। তবে মাম্মা, আমি এসব ইচ্ছে করে করি না। আমি সব সময় চাই তোমাকে পাপাকে ভালো রাখার, সব সময় চাই। তোমরা আমাকে বুঝো না, এটা ভেবে আমি ইচ্ছে করে করি না উল্টো পাল্টা। আমি কেন এত লাঞ্ছিত হচ্ছি আমি বুঝতেই পারছি না মাম্মা। আলো ইশিকে টেনে বুকে নিল। মেয়ের দুগালে চুমু খেতে থাকে পাগলের মতন, হাহাকার করতে থাকে। আমি খুব সরি আম্মা, খুব সরি। কিন্তু আম্মা, তুমি আমার একটা একটা মেয়ে, তুমি তোমার পাপার আমানত, আমার জান তুমি। জীবনের অতি কষ্টের লাঞ্ছনার সময়গুলো আমি তোমার মুখের দিকে চেয়ে নিঃশ্বাস নিয়েছি। আমি কোনো কিছুর বিনিময়ে তোমার দুরবস্থা দেখতে রাজি নই, একদমই না। কিন্তু আম্মা,
সবশেষে খুব ব্যর্থ লাগছে, ক্ষমা চাই আম্মা। আমি তোমাকে ভাঙতে চাইনি, তুমি মাকে ক্ষমা করো। ইনশিরা কাকে রেখে কাকে জড়িয়ে ধরে কাঁদবে বুঝতে পারছে না, শুধু কেঁদেই চলেছে তিনজন। হঠাৎ বাইরে মৃদু শব্দ হতেই ইনশিরা মাথা তুলল, বলল, কে ওখানে? কে? ইহান দরজায় এসে দাঁড়ায়। ইনশিরা বলে, আড়ি পাচ্ছিল দাদান, ব্যাড ম্যানার্স। ইহান ম্লান হেসে এগিয়ে গিয়ে ওদের তিনজনের মুখোমুখি হয়ে বসেছে। ইনশিরা পাপার বুকে মাথা রেখে ইহানের দিকে তাকিয়ে আছে। ইহান বলতে লাগলো। ইনশিরা বুঝতে পারছে না ইহানের কথা। ইহান বলতে লাগলো, তোমরা সবাই সবার ভুল স্বীকার করেছিলে। আমার তো ঈশিদের কাছে সরি বলার আছে। ঈশি, আই এম সরি দাদান। তোকে আজ খুঁজে না পেয়ে আমি ভুইয়া মেনশনে চলে গিয়েছিলাম খুঁজতে। ইনশিরা কান্না থামিয়ে চূড়ান্ত হতবাক হয়ে দাদানকে দেখে। ইহান বলে, তুই আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারিস তোকে ভুল বোঝার জন্য। আমিও তোর ব্যর্থ দাদান। ইনশিরা আর কিছু বলল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার কাছে তখন বাড়ির সবাই এসে ভিড় জমিয়েছে। ইনশিরা মিছে রাগ দেখিয়ে বলল, তোমরা সবাই এলে জুতো মেরে গরুদান করতে? মা, তোর ঘরে তোর ট্রাভেল ব্যাগ একটা এলোমেলো পড়ে আছে, আরেকটা নেই। তোর আইডি কার্ড নেই। আমরা ওই সময়ে কি আর ভাবতাম বল? ঋতু কাঁদে আর বলে। ইনশিরা বলে, মাম্মা ঠিক নেই, তোমাদের উচিত ছিল তাকে বোঝানোর। তোমরা উল্টে উস্কেছো। আর ওই ইনু, ও যেন আমার চোখের সামনে না আসে কয়েকটা দিন। ইনায়া দূরে দাঁড়িয়ে ভেজা চোখে মাথা নিচু করে আছে। একে একে ঘরের মধ্যে প্রবেশ করলো সবাই। ইনশিরা বলল, এই যাও তো, তোমাদের এত আদর এখন ভালো লাগছে না। মাম্মা না হয় বাড়লো আমাকে। তোমরা কিভাবে চুপ করে দেখছো? খুব কষ্ট দিয়েছো তোমরা আমাকে। তোমরা খুব খুশি হয়েছো না আমাকে অপদস্থ হতে দেখে? আমি বোঝা হয়ে গেছি সবার, তাই না? চাও। ইসমাম এসে বসলো খাটের এক কোণে। মুইনকে কল করলো সে। মুইন কলটা রিসিভ করতে ইসমাম বলল, মুইন, আঙ্কেল, সামিন বাবা ঠিক আছে? মুইন, আমরা আমাদের সব থেকে মূল্যবান একটি রত্ন তোমাকে দিয়েছি। তুমি নিশ্চয়ই জানো। জি আঙ্কেল জানি। বাড়ির পরিস্থিতি ঠিকঠাক? ইসমাম তার জবাব না দিয়ে বলে, এ আমাদের বোঝা নয় মুইন, কখনোই না। বুঝতে পেরেছো? মুইন ভীষণ অবাক হচ্ছে তার শ্বশুরদের কাণ্ড দেখে। সে অস্ফুটে বলল, জি পেরেছি। আচ্ছা, রাখছি। ভালো থেকো। এবারও কল কাটার পরে মুইন বোকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর দ্রুত ইহানকে কল দেয়। ইহান কলটা রিসিভ করতেই বলে, ইহান কিছু কি হয়েছে? মইন, সবাই একটু চিন্তিত, তাই তোমাকে ফোন করেছে, ক্ষমা করো। এমনিতে সব ঠিকঠাক। আর ইসি? মুইন জানতে চায়। সেও ঠিক আছে। ইসির প্রতি মুইনের উদ্বেগ ইসি শুনলো। কল কাটার পরে সে বলে, এই তো তোমাদের আদরের জামাই, যাকে তোমরা ভীষণ পছন্দ করো। সে কি করেছে? মাম্মা জেদ দেখিয়ে বিয়ে দিতে চেয়েছে, আমিও জেদ দেখিয়ে বিয়েতে মত দিয়েছি। আর তোমাদের সন্টু মন্টু জামাই চুপচাপ বিয়ে করে নিল। ওই পরিস্থিতিতে শক্ত হয়ে বলতে পারলো না সে আমাকে ট্রাস্ট করে। সে নাকি এই পরিবারের ছেলের মতো, তাই সেও বিশ্বাস করে আমি পালিয়ে যাওয়ার মতো মেয়ে। আমি কাকে রেখে কাকে দোষ দেব? ইহান অবাক হয়ে তাকিয়ে আছে ইনশিরার দিকে। বলল, বোকা তুই। তুই পালিয়ে যেতে পারিস, এটা ভেবে কেউ কেন তোকে বিয়ে করে নেবে? উল্টো তুই এমন মেয়েই নস। এমন বিশ্বাস ঢুকেছে বলেই তো ও তোকে বিয়ে করে নিয়েছে বিনা বিদিতায়। ইনশিরা চুপ হয়ে যায়। পাপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শরীরের ভার ছেড়ে দিয়ে বাড়ির সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কি মহান দেখলে, এত কিছুর পরেও বিয়ে করে নিল আমাকে। সামিন ম্লান হাসলো। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মুইন তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে আম্মা। ইনশিরা পাপার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টিতে। সামিন মৃদু হেসে মাথা নাড়ায়। নরম গলায় মেয়েকে বলে, মুইন তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে আম্মা। মুইন কখনো সাহস করে প্রকাশ করেনি কথাটা। সেদিন মুইন আমার কাছে নিজে কনফেস করেছে বিষয়টা। যেদিন আমি ওকে প্রশ্ন করেছি ও কেন এই বিয়েতে মত দিল, একটু থেমে সামিন সেদিনের কথা বলতে শুরু করে। ওর সম্মতি পেয়ে আমি নিজেই যাই ওর কাছে, জিজ্ঞাসা করি কেন রাজি হয়েছে। আমার প্রতি কৃতজ্ঞতা থেকে রাজি হলে আমি খুব ছোট হব বাবা। আমার প্রতি কৃতজ্ঞতা থেকে আমার মেয়েকে গ্রহণ করো বাবা, এ আমি চাই না। তারপর সে মাথা নিচু করে বলল, খুব আগে থেকেই আপনার মেয়েকে পছন্দ করে ফেলেছি সামিন বাবা। প্রথম প্রথম ওকে আমার অদ্ভুত লাগতো, কিন্তু যেদিন ইনশিরা পরি আন্টিকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করেছে ওকে আমার হুট করে ভালো লেগে গিয়েছে সেদিন। আর ধীরে ধীরে সে ভালো লাগা কারণ ছাড়াই বেড়েছে। আপনার মেয়েকে বিয়ে করতে যাওয়ার পেছনে আমার লুকায়িত অনুভূতি আছে। ইনশিরা চুপচাপ মাথা নুইয়ে নেয় বাবার মুখে সব কথা শুনে। সামির মেয়ের দুগাল ধরে বলে, আমার শার্ট ছুঁই ছুঁই আর দুদিন বাঁচবে হয়তো, কিন্তু আমি একটা মানুষ চাই যে আমাদের মেয়ের দরদ বুঝবে। মুইন তেমনি।
ওকে আমি ছোট থেকে চিনি। ও ভীষণ ভালো, শুদ্ধ একটা ছেলে। ও কখনো পরিবার পায়নি, ভীষণ কষ্টে মানুষ। ও তোমাকে বুঝবে, আর তুমি ওকে অসম্মান করো না কখনো। আমি তোমার থেকে আর কিছুই চাই না। দুজনে নতুন জীবন দুজনের মতন শুরু করো, একে অপরের প্রতি সহনশীল থেকো। বাড়ির সবাই দাঁড়িয়ে বাবা মেয়ের এমন মধুর মুহূর্ত উপভোগ করছিল। সামিন সবার দিকে তাকিয়ে বলে, যাও, আমাকে আর আমার আমাকে একটু একা থাকতে দাও। সবাই বেরিয়ে গেলেও দাঁড়িয়ে থাকে ইনায়া, ভেজা দু চোখ তার। আপুর দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপু, আমি তোমাকে সত্যিই জেনে বুঝে কেস খাওয়াতে চাইনি। আরে আমি তো কেস খেয়ে বসে থাকি সারাদিন। আর আমি কি করে বুঝবো ভর সন্ধ্যাবেলায় কেউ বারান্দায় গিয়ে ঘুমাতে পারে? ইনশিরা ম্লান হেসে বোনের দিকে হাত বাড়িয়ে বলে। এদিকে আয়। ইনায়া ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। ইনশিরা বোনের গালে হাত ছুঁয়ে বলতে থাকে। ব্যথা পেয়েছিস? দুপাশে মাথা নাড়ায় ইনায়া। ইনশিরা বলে, যা ঘুমা। আলো আর সামিন মেয়ের বিছানায় চুপচাপ বসে আছে। ইনশিরা তার মাম্মা পাপাকে কিছু সময় দেখে আবারও এসে বেড়াল ছানার মতো গুটিসুটি মেরে সামিনকে জড়িয়ে ধরে বসে থাকে চুপচাপ। দু চোখ বন্ধ করে একের পর এক স্বস্তির নিঃশ্বাস ফেলছিল ইনশিরা। এই পাপা, পাপার বুক, পাপার আম্মা ডাক বহুদিন শোনেনি সে। বহুদিন বিষাক্ত নিঃশ্বাস নিয়েছে ইনশিরা। আলো বাপ বেটিকে দেখে নরম হয়ে বলল, আমি কি চলে যাব? না, তুমিও এসো, তবে কোনো বাড়াবাড়ি করো না মাম্মা। ইনশিরা ক্ষীণস্বরে আকুল হয়ে বলল। আলো মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনশিরা পাপার বুক থেকে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। আলো ছুটে গিয়ে সামিনের থেকে ছাড়িয়ে তার বুকের ধনকে বুকের সাথে মিশিয়ে নেয়। ইনশিরা মায়ের গায়ের গন্ধ নেয়। দু চোখ বন্ধ করে হাই তুলতে তুলতে বলে, মাম্মা, তুমি পাপা আর আমাকে বড্ড ভোগাও। আলো ফোপাচ্ছে। ইনশিরা বলে, গিয়ে বরাবর নিজেই কাঁদো, ছোট থেকে দেখছি। তুমি এমন কেন? আলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইনশিরার খুব ঘুম পাচ্ছে মায়ের কোলে। ঘুম ঘুম কণ্ঠে বলে, আতায়ুর আলমের প্যারেন্টিং ঠিকঠাকভাবে হয়নি। এবার সামিন মেয়েকে টেনে নেয়। ইনশিরা যেন একটা ছোট 5 বছরের বাচ্চা, ওকে সেভাবে কোলবদল করা হচ্ছে। সামিন মেয়েকে নিজের কোলে শুইয়ে দেয়। ইনশিরা ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে যেন। যখন চেতনা ছিল তখনও বলেছে, আজ তোমরা কোথাও যাবে না, খবরদার। এই ঘর ছেড়ে কোথাও না। তোমরা একসাথে এভাবে আমাকে বহুদিন আদর করনি। পাপার কোলে মাথা রেখে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে ইনশিরা। আলো সামিনকে বলে, ওকে ঠিকভাবে শুতে বলি। আপনি সারা রাত এভাবে বসে থাকবেন নাকি? সামিন স্ত্রীর কথা জবাব না দিয়ে ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়েকে উদ্দেশ্য করে বলে, ভুল তো তোর আম্মা, কেন বড় হতে গেলি কেন? সেদিন রাতে ইনশিরার বাবা মা সত্যি না ঘুমিয়ে তাকে আদর দিয়েছে, মাথায় হাত বুলিয়েছে সারা রাত। ইনশিরা দীর্ঘদিন পর একটু স্বস্তিতে ঘুমিয়েছে, একটু স্বস্তিতে। ইহানকে তাড়াহুড়ো করে তৈরি হতে দেখে সামিন বলল। কোথায় যাচ্ছ? ইহান ঘুরে সামিনকে দেখে বলল। বড় বাবা, এসো আর বসো। সামিন ঢুকলো ইহানের ঘরে। আজ সে অফিসে যায়নি, তবে মনটা বেশ ফুরফুরে লাগছে। সে বসলো। ইহান একটা চেয়ার টেনে তার সামনেই বসলো। বড় বাবার দুটো হাত ধরে বলে, কাজ বেড়েছে বড় বাবা। সামিন ম্লান হাসলো। ইহান বলতে লাগলো, ও তহিব, রাহাত আঙ্কেলরা এত করে বলে তোমাকে পার্টির ভীষণ দরকার। একটু আমার আগের বড় বাবা হয়ে যায় না? তুমি সেই আগের মতো রাজত্ব করবে, আমি হব তোমার সেনাপতি। সামিন ম্লান হেসে দুপাশে মাথা নেড়ে বলে, খুব যন্ত্রণার পরে এসব ছেড়েছি রে বাবা। আমার সেদিনের কথা ভেবেই লজ্জা লাগে। পুরো দেশ যখন আমার নামে পুত্তলিকা পুড়িয়েছে, রাস্তায় আমার স্ত্রীকেও ছাড় দেয়নি লাঞ্ছনা থেকে যে সদ্য সন্তান হারা হয়েছিল। ওই মহিলা মেয়ে নিয়ে দাঁত কামড়ে পড়েছিল আমার সংসারে। আমার ভাইদের সাথে উকিলের কাছে ছুটতে ছুটতে শীর্ণকার হয়ে গিয়েছিল। অন্য কেউ হলে ডিভোর্স দিয়ে চলে যেত, সে যায়নি। জেল থেকে বেরিয়ে আমি ওই মহিলার কাছে ওয়াদা করেছি, আর এ জীবন নয়। আমি ভালো আছি ইহান, এই জীবনটা ভীষণ শান্তির, কাছের কঠা মানুষ, ব্যাস। ইহান তাকিয়ে আছে। তার ভীষণ মায়া লাগে মানুষটার জন্যে। সামিন বলতে থাকে, আমি চাই না আমার বাড়ির কেউ রাজনীতিতে জড়াক। তোকে বাধা দিতে পারিনি। মিশন থেকে ফিরে এসে তুই নিজের খুশি হিসেবে জনসেবা বেছে নিয়েছিস। আমি খুশি। দোয়া করি যাতে সততা বজায় রেখে চলতে পারিস। ছেলের মাথায় হাত বুলিয়ে সামিন বাইরে বেরোয়। আজ বহুদিন পরে তার শরীরটা বেশ চাঙা লাগছে। একটু আড্ডা দিতে ইচ্ছে করে এই বয়সে, কিন্তু কোনো মানুষ খুঁজে পায় না। সে সবাই ভীষণ ব্যস্ত। আলো তাকে খুব একটা সময় দিতেই চায় না। সব সময় অকারণে রান্নাঘরে ঢুকে বসে থাকে। আর মেয়ে তো মেয়ে। এই বয়সটা ছোট নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করার বয়স, অথচ তার কি দুর্ভাগ্য। ছেলেমেয়েগুলো মানসিকভাবে বড়ই হচ্ছে না। তারা কিভাবে সামিনকে নাতি নাতনির মুখ দেখাবে? নাতি নাতনি দেখার আগে অক্কা না পেলেই হয়। হাসতে হাসতে ভাবে সামিন। সামিন হেঁটে ইনশিরার ঘরের সামনে গেল। ইনশিরা তখন নিজের অগোছালো ঘর গোছাচ্ছিল।
কতদিন নিজের ঘর সে নিজে হাতে গোছায় না। সামিন ঢুকতে বাবা মেয়েতে মুখোমুখি হলো, দুজনে একসাথে চওড়া করে হাসলো। ইনশিরা এসে বাবাকে আলিঙ্গন করে বলে, গুড মর্নিং পাপা। সামিন তার সেই পুরনো সুরে আদরের সহিত বলে, তাড়াতাড়ি রেডি হন আম্মা, বাজারে যাব। মেয়েকে নিয়ে অনেকদিন পরে বাজারে ঘোরাঘুরি করছে সামিন। ভীষণ ফুরফুরে তার মেজাজ। ইনশিরা আর চোখে শুধু নিজের পাপাকে দেখছিল। কি ভীষণ খুশি পাপা, একটা বাচ্চা লাগছে পাপাকে। আচ্ছা, সাইমের সাথে বিয়েটা হলে কোনোভাবে পাপা যদি মেনেও নিত তাদের, তবে কি পাপা এভাবে হাসতো? পাপা তো স্বস্তিই পেত না। মেয়েকে নিয়ে দরদাম শেখাচ্ছে সামিন। হাসতে হাসতে বলছে, শোনো আম্মা, ভীষণ ব্যস্ত লোকের বউ হয়েছে তুমি। নিজের ক্যারিয়ারের পাশাপাশি বাড়ির বাজারটাও মাঝে মাঝে তোমাকেই দেখতে হতে পারে। প্র্যাকটিস করে নাও কেমন? আমি এখন তোমাকে শেখাবো কিভাবে ভালো মাছ বেছে কিনতে হয়। তোমার আম্মা এসব পারে না, তার শুধু মুখেই হম্বিতম্বি। আমি বাজার করে নিয়ে গেলেই খুদ ধরবি, অথচ তার পছন্দ অতি জঘন্য। ইনশিরা হেসে বলে, মাম্মার পছন্দ জঘন্য এটা আমি জানি পাপা, তবে তার একটা পছন্দ বেস্ট বেস্ট বেস্ট। তুমি কখনো তোমার হাত না ছাড়া। সামিন হাসে। মেয়ের হাত ধরে টানতে টানতে সুপারমার্কেটের ভেতরে যায়। ইনশিরা ঝাপসা চোখে পাপার পাগলামি দেখছে। সামিন মেয়ের হাত ধরে ঘুরে ঘুরে সুপারমার্কেটের মাছ দেখছে। বাড়ির গাড়ি আনেনি তারা। বাবা মেয়ে অযথায় অকারণে একটা বড় বোয়াল মাছ কিনে আইসক্রিম খেতে খেতে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। আজ বহুদিন পর যেন একটু প্রাণ ফিরে পেয়েছে বাড়িটা। তার মধ্যে কানা ঘোষা শোনা যাচ্ছে ইরফানের 3 দিনের ছুটি মঞ্জুর করেছে। একটু বেশি খুশি ইনশিরা, তবে এই ব্যাপারে এখনও চুপচাপ ঋতু। ইরফানের আশা নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। ইনাহার ইনশিরার বিয়ের অনুষ্ঠান হবে একই সাথে, তবে বিরাট বড় আয়োজন। ইরফান 2 বোনের অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তাই সামিনের এমন আয়োজন। দুপুরে ভাত খেয়ে সামিন অযথা গিয়ে মেয়ের কাছে বসে থাকে। ইনশিরা বসে বসে পাপার গল্প শুনে পাপার খুশি দেখে। মুইন হঠাৎ ইনশিরাকে কল করলে সামিন লাজুক হেসে ইনশিরার ঘর থেকে বেরিয়ে যায়। ইনশিরা কলটা রিসিভ করে মুইন জিজ্ঞাসা করে সে কি করছে। জবাবে ইনশিরা জানায় পাপার সাথে গল্প করছে সে। তবে সে কোনো বাড়তি কথা খুঁজে পায় না বলার। কেমন অদ্ভুত লাগে তার। বিয়ে হতে না হতেই লোকটা কতটা ফ্রি হচ্ছে। দরদ নিয়ে জানতে চায় ইনশিরা খেয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা। ইনশিরা এমন পারে না। তার কাছে মুইন অচেনা একটা লোক। ইনশিরা ঘাবড়ে যায়। মুইনের সাথে তার প্রথম রাত কিভাবে কাটবে সেটা ভেবে সে গুটিয়ে যায়। ভীষণ দ্বিধা হয় তার। এসব কথা কাউকে বলা যায় না, মায়ের সাথেও শেয়ার করা যায় না। একটু পরামর্শ চেয়ে ইনশিরা একটা কাউন্সিলিংয়ের গ্রুপে পোস্ট করেছিল। সবাই কত কত পরামর্শ দিয়েছিল, কেউ কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ইনশিরা নিজেকে এসব কোনো কিছুতেই বোঝাতে পারে না। কিভাবে পারে মানুষ যাকে ভালোবাসে না তার কাছে নিজেকে সঁপে দিতে? কিন্তু মুইনকে আটকানোর বাধা দেওয়ার যুক্তি তো নেই। মাম্মা পাপা ভীষণ খুশি, তবে ইনশিরা নিজের সাথে দ্বন্দ্বে কিভাবে করবে বুঝে উঠতে পারে না সে। 4 দেয়ালের মাঝে একজন পুরুষ কি বুঝবে তাকে, বোঝার চেষ্টা করবে। তবে বান্ধবীদের কাছে ইনশিরা যা শুনেছে এমনটা হলে সে ভীষণ হতাশ হবে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে। যে হতাশা নিয়ে সে সারা জীবন সংসার করবে। বিকেলে সামিন এসে তাড়া দেয়। একটু ঘুমাতে নিয়েছিল ইনশিরা। সামিন হাত ধরে টেনে তোলে। এই অলস মেয়ে, তৈরি হও, শীঘ্রই বেরোবো আমরা। ইনশিরা জানতেও চায় না কোথায় বেরোবে। দেখে বাবার হই হুল্লো, সে চুপচাপ রেডি হয়ে নেয়। একটা টি শার্ট পরে একটা হোয়াইট জিন্স পরে। আলো আর ইনশিরার পোশাক নিয়ে কিছু বলে না। ইনশিরা মায়ের নমনীয়তা দেখে নিজে থেকেই গলা একটা স্কার্ফ পেঁচিয়ে নেয়। তারা এসেছে প্রেরণার অ্যাপার্টমেন্টে। ভীষণ ব্যস্ত প্রেরণা। সামিন, আলো ইনশিরাকে দেখে প্রচণ্ড রকম খুশি হয়ে যায়। রীতিমতো হিমশিম খায় অতিথি আপ্যায়নে। সামিন নিষেধ করে প্রেরণাকে চুপ করে বসতে বলে। আলো প্রণমীকে কোলের কাছে নিয়ে বসেছে। ভীষণ মায়াবী মিষ্টি একটা এতিম মেয়ে। কত চড়াই উতরাই পার করে কত দুর্ঘটনার শিকার হয়ে এ পর্যন্ত এসেছে। প্রণমী আপুর কথা মতো ও বাড়ির কারোর সাথে অস্বাভাবিক আচর করে না, সালাম দেয়। কেউ কিছু জিজ্ঞাসা করলে জবাব দেয়। সামিন এখানে কেন এসেছে তা জানায় প্রেরণাকে। প্রেরণা আলো সামিনের পাশে বসে। সামিন বলে, তোমার নিকট আত্মীয় প্রেরণা, শুনেছ তো? 2 মেয়ের অনুষ্ঠান একসাথে করছি। বাধ্য হয়েই এই তাড়াহুড়োর সিদ্ধান্ত। রিসেপশন পূর্ববর্তী অনুষ্ঠানে তোমাদের আসাটা একান্ত কাম্য মা। প্রেরণা নিজের বোনের দিকে তাকায়। সামিন বলতে থাকে, আর প্রণামীর আশাটাও। প্রেরণা হেসে জবাব দেয়, কেন যাবে না, অবশ্যই যাবে, আমরা প্রত্যেকে যাব। এভাবে বলার তো কিছু নেই আঙ্কেল। আলো এবার ঝেড়ে কেসে বলে, মা, ওদের 2 বোনের মেজো ভাই ওদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে। আমরা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, কোনো রকম বাজে পরিস্থিতির মুখোমুখি আমরা তোমাদের হতে দেব না। তুমি যদি একটু সহজ হতে, 2 মেয়ের বিয়ের অনুষ্ঠান বুঝতেই পারছো। ইয়ানার কাছে তুমি প্রণামী খুবই ইম্পর্ট্যান্ট।
ইভেন আমাদের কাছেও। প্রেরণা প্রণমীর দিকে তাকায়। প্রণমী নিশ্চুপ বসে আছে। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে বলে, আর কোনো কিছুরই ভয় পাই না আন্টি। আমার বোনকে আগলে রাখার ক্ষমতা আছে আমার। আপনাদের এত হীনমন্যতা ভোগার কিচ্ছু নেই। আমরা যাব। আমি আপনাদের ভরসা করি, চিন্তা করবেন না। স্বস্তি পায় সামিন। মূলত এজন্য এখানে আসা। যেসব শ্বাসরুদ্ধকর বাজে দিন একজন অভিভাবক হিসেবে পার করেছে সে, বাড়ির বড়রা এখন সবকিছুই স্বাভাবিক হোক সেটাই চাচ্ছে সে। দুই মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেবে তারা। প্রেরণার অতিথি আপ্যায়নে বরাবরই মুগ্ধ সামিন আর আলো ভীষণ যোগ্য মেয়েটা, তবে কি দুঃখী। শুদ্ধকে কোলে নিয়ে সামিন আলোকে বলে, ইহানকে বিয়ে করে দিলে এরকম একটা শুদ্ধ এতদিনে আমাদের বাড়িতেও থাকতো, তাই না বলো? আলো হাসে। ইহানের কথা মনে করে সামিনকে বলে, এরকম একটা শুদ্ধ পেতে আপনাদের কয় ভাইকে কতদিন অপেক্ষা করতে হয় সেটা দেখুন। ছেলের মতিগতি বুঝি না। প্রেরণাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে সামিন স্ত্রী কন্যাকে নিয়ে যায় রিভানায়। ইনশিরা ভাবে পাপা এখানে বহুদিন পরে মেয়ে বউ নিয়ে হঠাৎ সময় কাটাতে এসেছে, কিন্তু যখন মুইনকে দেখতে পেল তখন ইনশিরা বুঝলো এসব পাপার পূর্ব পরিকল্পিত। রাত তখন 8:30। মুইন সিভিল ড্রেসে আসে, একটা গ্রে ডেনিম শার্ট পরিহিত, হাতা গুটিয়ে রাখা। ইনশিরা নিজের দৃষ্টি নত করে বসে থাকে। সামিন দুটো আলাদা টেবিল বুক করলেও মেয়ে জামাই নিয়ে একই সাথে বসেছে। মুইন বসে আলো সামিনের দিকে তাকিয়ে চওড়া হাসি এসে ইনশিরাকে দেখে নেয় এক পলক। তার বধূর সাথে তার একদিনের দেখা হওয়ার কথা ছিল না। উদার, স্মার্ট, সচেতন শ্বশুরের কল্যাণে সে সুযোগ হয়েছে। খাবার চলে আসে। সামিন খেতে খেতে মুইনের সাথে হাসতে হাসতে গল্প করে। আলো তাদের সাথে অংশ নেয়। শুধু মনমরা হয়ে খাচ্ছে ইনশিরা। দেখছে লোকটা যেন ধীরে ধীরে তার জায়গাটা নিয়ে নিচ্ছে মাম্মা পাপার জীবনে। আর চোখে বার কয়েক দেখে সে সভ্য, শান্ত, দায়িত্ববান, আরও বহুগুণে গুণান্বিত একজন লোক। ইনশিরা জানতে পারল না লোকটাকে। ইনশিরাকে ঠিকভাবে জানলো না লোকটা। কিভাবে কি হবে অবশ্য জেনে শুনেই বা কি হয়, যেখানে 6 বছরের জানাশোনা মিথ্যে হয়ে যায়। তবে ইনশিরা বুঝলো ওসব ভাগ্যের দোহাই, সব মিথ্যে। পারিবারিক বিয়ে মানেই অ্যাডজাস্টমেন্ট। যে যত অ্যাডজাস্ট করতে থাকতে পারবে সেই ভালো বধূ, ভালো বর। লোকে বলবে ওই দেখো কপাল করে যত ভালো বর পেয়েছে। ইনশিরা কেমন বধূ হবে ইনশিরা জানে না। ভাবতে ভাবতে খেতে খেতে বিষম খায় ইনশিরা। জোরসে কেসে ওঠে। তৎক্ষণাৎ দুটো বলিষ্ঠ হাত তার দিকে পানি ভর্তি গ্লাসে গিয়ে ধরলো। ইনশিরা কাশতে কাশতে দেখলো হাত দুটো। সে বিভ্রান্ত হলো কিছুটা। আলো তখন চোখ বড় বড় করে শ্বশুর জামাইকে দেখছে। এমন একটা দৃশ্য, এমন ঘটনা তার জীবনে বহুবার ঘটেছে। বহুবার। যতবার সে স্বামী আর বাবার সাথে একসাথে খেতে বসেছে। সামিনের হাত দেখে মুইন হেসে নিজের হাতটা সরিয়ে নেয়। ইনশিরা পাপার হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খায়। আজ তাড়াহুড়োতে একটা ক্যাব নিয়েছিল প্রেরণা। আজ রবিবার, গত 2 দিন ছুটি ছিল, তাই ওদিকটা পুরোটাই সামলে নিয়েছে সুযোগে। তবে আজ রেস্তোরাঁয় যেতেই হবে, কাজের চাপ আজ বেশি থাকবে, সেখানে থেকে যাবে অফিসে। শুদ্ধকে স্কুলে দিয়ে ক্যাবে উঠেছিল। আজ প্রচণ্ড ভিড়ে তাকে রাইড শেয়ার করতে হচ্ছে। তাদের অ্যাপার্টমেন্টের 7 তলার ফারাজ ভাই প্রেরণাকে দেখে হাসলেন। লোকটা অমায়িক, সহজ সরল। প্রেরণার সাথে টুকটাক কথা বলতে বলতে বললেন, তুমি এত দৌড়ঝাঁপ করো, রিয়েলি ইমপ্রেসিভ। তোমার ভাবেও খুব দৌড়ঝাঁপ করে। বিজনেস অফিস সামলে বাড়িতে আসলেই তার মেজাজের কাছে টিকতে পারি না আমি আর আমার বাচ্চারা। ওরকম একটু স্ট্রেসড আমিও থাকি। প্রেরণা হেসে জবাব দিল। ফারাজ সরল হাসি হেসে বললেন, অথচ আমরা পুরুষরা বাইরে থেকে কাজ করে এসে একটু মেজাজ দেখালেই তোমরা নারীরা কত অভিযোগ করো। কি বোঝা যায় বাইরের দুনিয়াটা কেমন, কতটা স্ট্রেস নিতে হয়, বোঝা যায়। লোকটা কথাটা বলেছে মন খোলাভাবে। সহজ সরল লোক ভীষণ, তবুও প্রেরণার মুখের হাসি মিলিয়ে গেল। জানালার বাইরে দৃষ্টি দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অস্ফুটে বলল, জি বোঝা যায়। তার থেকে ভালো কে বুঝে আর। নিজের জন্য একটু মি টাইম নেই, একটু ছুটি ছাটা নেই। প্রেরণারও ইচ্ছে করে একটু ফুরফুরে মেজাজে থাকতে। কখনো বিকেলে মন চাইলে শাড়ি পল্লীতে গিয়ে 2টো শাড়ি কিনতে, একটু প্রতিবেশী ভাবিদের সাথে আড্ডা দিতে, একটু বই পড়তে, একটু গুছিয়ে বসে আচার খেতে। ইচ্ছে করে একটু বাথটাবে শরীর ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, পপকর্ন নিয়ে বসে একটা মুভি দেখতে। এত ছুটতে যে তারও ভালো লাগে না। ক্যাব থেকে প্রেরণা নেমে পড়ল। রেস্তোরাঁর সামনে তার স্বাদে আহ্লাদের সাইনবোর্ডটা ঠিকঠাকভাবে সেট করা যায়নি এখনো। ইহান তাজওয়ারের ক্লাবের বড় সাইনবোর্ডটার পাশে কোনো মতে শিশু বাচ্চার মতো লাগছে 3D সাইনবোর্ডটা। এই ব্যাপারে একটু তাজওয়ার মির্জার সাথে অফিসিয়াল আলোচনা করা দরকার। রোজ তাদের দেখা হয়, আসতে যেতে মুখোমুখি হয়। ইহান চোখ তুলে চট করে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। প্রেরণা সালাম দিলে সালামের জবাব দেয়। এখানে এভাবেই কথা হয় দুজনার, এর বাড়তি কুটুম আলাপ হয় না। আজও প্রেরণার মুখোমুখি হলো ইহান। চট করে চোখ নামিয়ে নিজেই সালাম দিল। প্রেরণা সালামের জবাব দিয়ে বলল,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।